মাস টিকতে পারবে না, আমি আপনার কাছে একটা কথা দিলাম। জামাত এবং এনসিপি সমন্বিতভাবে যদি আবার এই সরকারের পেছনে নেমে যদি রাস্তায় নামে, তাহলে আবার দেশ একটা সংকটের মুখে যাবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত এবং এনসিপির সমন্বিত আন্দোলনের মুখে বিএনপি টিকতে পারবে না, 6 মাস টিকতে পারবে না, আমি আপনার কাছে একটা কথা দিলাম ভাই। সেটা হলো কি, আমি এই সরকারের 2 মাসের যে আচরণ আমি দেখলাম, সে আচরণে আমার কাছে একটা আলোচনা, একটা 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 চিন্তা আমার কাছে প্রায়ই আমার কাছে আহ, কি বলে ঘুরপাক খায়। সেটা হলো যে এই একটা বাংলাদেশ আবারও একটা চরম সংকটের দিকে যাচ্ছে। কারণ জনগণ এগুলো এখন আর নেয় না। এই যে অহংকারী, কিংবা এই যে জনগণকে রাতের অন্ধকারে আপনি ঘর থেকে তুলে নিবেন, মামলা ছাড়া গ্রেপ্তার করবেন, তার যে মহিলাকে গতকালকে গ্রেপ্তার করা হলো তার একটা স্পেশাল বেবি আছে। এর কারণটা হলো, আপনি দেখেন আমাদের দেশে হয় তুমি অথবা আমি, এই যে বাইনারি, মানে এর মাঝখানে কোনো নাগরিক থাকতে পারবে না। মানে হয় তুমি আমার অন্তর্ভুক্ত অথবা তুমি আমার শত্রু। এই রাজনৈতিক বিভাজন একদম তৃণমূল পর্যন্ত, এবং গত আওয়ামী লীগের 17 বছরে সবচেয়ে বেশি এই বিষ আপনার স্থানীয় পর্যায়ে বলেন, দরিদ্র মানুষ, তার ঘরে খাবার নাই, তার পরনে কাপড় নাই, তার একটা চাকরি নাই, তার সারা দিনে কি বলে 100 টাকা ইনকাম নাই, অথচ তার নেতা একজন লাগবেই। তার একজন নেতা লাগবে, সেটা হতে হবে শেখ মুজিবুর রহমান, না হয় জিয়াউর রহমান, না হলে তারেক রহমান। এবং এই যে ঐতিহাসিক পিতা, এই যে বিভাজন, এইটা নিয়ে সে ফাইট করতে প্রস্তুত, এইটা নিয়ে সে আর একজনের মাথায় লাঠি ভাঙতে প্রস্তুত। তো এই যে মানে বিষ, রাজনৈতিক সংস্কৃতির নামের যে বিষ, এই বিষটা আসলে আমাদের দেশে মানে এত তৃণমূল পর্যায়ে এত ভয়ঙ্কর রূপ ধারণ করছেন, যে সেই জায়গায় মনির ভাই আমাকে যে সুন্দর করে আমাকে যে উত্তর দিচ্ছেন, এর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। তো এর বাইরে আমার কাছে যে এইটার সূত্র ধরেই আমি একটা বলি, যে বিনয়ের সাথে আমি মনির ভাইয়ের সাথে একটা 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 বলি, একটু 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 ভিন্ন মত পোষণ করি। সেটা হলো যে আসলে আমি এই ধারণাতে বিশ্বাসী না যে হয় আমাকে বিএনপি করতে হবে অথবা জামাত করতে হবে অথবা আওয়ামী লীগ করতে হবে। আমি বাংলাদেশের নাগরিক। দেখেন আমি যখন ঘরে যাই, আমি যখন বাংলাদেশে যখন যাই, এইবার আমি বাংলাদেশে নামার পরে, এয়ারপোর্টে নামার পরে এত করুণ মনে হয়েছে। আপনি বাংলাদেশের এয়ারপোর্টে আপনি যদি যান, এখান থেকে ভেঙে পড়তেছে, এখান থেকে তার ঝুলে পড়তেছে, টয়লেট ময়লা, একটা আন্তর্জাতিক বিমানবন্দরের এই দশা। এরপরে আপনি রাস্তায় নামবেন, আপনি ধুলায়, ঢাকা শহরে রাস্তাঘাটে ধুলায়, আপনার ময়লায় আপনি কোথাও দাঁড়াতে পারবেন না। আপনি ঈদে ঘরে ফেরত যাবেন, আপনাকে হয় লঞ্চ দিয়ে পিষে মরতে হবে, না হলে গাড়ির নিচে পড়তে হবে, না হলে আপনাকে ছিনতাইকারের খপ্পরে পড়তে হবে, আর না হলে আপনাকে অজ্ঞান পার্টির খবর। দেখেন এই যখন একটা দেশের পরিস্থিতি যখন এরকম একটা জায়গায়, তখন আমি এটা সমালোচনা করতে পারবো না। এটা করলে আমি আইদার সরকারের বিরুদ্ধে অথবা সরকারের পক্ষে। তার মানে হলো, দেখেন আমি যখন মানে আপনার অন্তর্ভুক্ত না হব, তখন আপনি আমাকে গ্রেপ্তার করতে পারবেন। আমি যদি বলি যে একটা ক্রাইসিস আসতেছে, একটা ক্রাইসিস আসতে পারে, এইটা লিখে আমি যদি ফেসবুকে পোস্ট করি, তাহলে আমাকে ধরে নিয়ে যাওয়া হবে। তাহলে এখন এই যে ক্রাইসিসের যে কথাটা বলা হলো, এই আমি আমি আশা করি যে আপনার যে দ্বিতীয় অংশ, আজকের আলোচনার যে দ্বিতীয় অংশ, যে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যেটা ছিল, যে জনগণের কণ্ঠ চেপে ধরার যে সংস্কৃতি, আমরা মনে করছিলাম যে সেই সংস্কৃতি বোধহয় শেষ হয়ে গেছে। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি যে সেই সংস্কৃতিটা আবার ফেরত আসছে, এবং এত জঘন্যভাবে ফেরত আসছে যে যেখানে কোনো রকম কোনো সরকার প্রধানের উল্লেখ নাই, যেখানে কোনো সরকারের উল্লেখ, দেখেন এই তেলের সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা, এটা সবাই জানে, একটা বাচ্চা পর্যন্ত জানে যে এই সমস্যাটা কেন হয়েছে। তো এই সমস্যাটা সংসদে স্বীকার করলেই হয়, বললেই হয়, পররাষ্ট্রমন্ত্রী বলেন কিংবা জ্বালানি মন্ত্রী বললেই হয় যে সরি, আমরা দুঃখিত, এটা একটা বৈশ্বিক সমস্যা, আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা করতে পারছি না। এটা সারা পৃথিবীতে বলে। আপনি দেখেন পাকিস্তানে 1 মাসের জন্য তারা গণপরিবহন ফ্রি করছে। সারা পৃথিবীতে, আমি যেই দেশে থাকি, এই দেশে ইউকেতে, তারা এই অয়েল প্রিজার্ভ করার জন্য, তারা যাতে করে অয়েল বাঁচানো যায়, কম খরচ হয়, এর জন্য নানামুখী পদক্ষেপ তারা নিছে, এবং এটা একটা ওপেন সিক্রেট। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের এই মাথামোটা রাজনীতিবিদরা এবং এত অহংকারী, এরা কোনোদিন দুঃখিত বলতে পারে না, জনগণের সামনে কোনোদিন এটা বলতেই পারে না। এই সংস্কৃতিটাই নাই যে ভাই আমি সরি, এটা একটা বৈশ্বিক ক্রাইসিস, হরমুজ প্রণালী বন্ধ, আমি তো করতে পারছি না, আমরা চেষ্টা করতেছি। এই অ্যাটিটিউডটাই তার ভেতরে নাই।
কিন্তু আমি যদি সেই সময় যদি বলি যে একটা ক্রাইসিস সামনে আসতেছে এই লিখে যদি ফেসবুকে পোস্ট দেই, তাহলে রাতের বেলা আমাকে ঘর থেকে তুলে নেওয়া হবে। তো দেখেন, আমি শুরুতে, আলোচনার শুরুতে আমি একটা কথা বলছিলাম যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু যেই মানুষগুলা যেই ল্যাঙ্গুয়েজে ফ্যাসিবাদকে সম্প্রসারণ করেছিল, সেই মানুষগুলোর শুধু চেহারা পরিবর্তন হয়েছে। আপনার মনে আছে করোনার সময় সারা দেশের অবস্থা যখন তথৈবচ অবস্থা, সংসদে দাঁড়ায় স্বাস্থ্যমন্ত্রী বলতেছে, কই আমি তো কিছুই দেখি না। আর একজন বলতেছে আমরা তো করোনার চেয়েও শক্তিশালী। এই যে অহংকারী, এই অহংকারটাই আসলে এই জুলাই আন্দোলন কে ত্বরান্বিত করেছিলেন। এবং এই ছাত্র জনতা যারা আন্দোলন করেছেন, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করেছিলাম যে সেই সংস্কৃতির থেকে আমরা হয়তো বেরোতে পেরেছি। আমি মনির ভাইয়ের কাছে একটা উদাহরণ রাখতে চাই যে কেন আমরা নাগরিক হিসাবে কেন আমরা এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবো না। আমাকে কেন ৭২-এর সংবিধান নিয়ে কথা বলতে হবে? আরে সংবিধান তো কিছু দিতে পারবে না আমাকে, ঐতিহাসিক দায়ও আমাকে কিছু দিতে পারে না। আমার কাছে বর্তমানটা গুরুত্বপূর্ণ, আমার কাছে ভবিষ্যৎটা গুরুত্বপূর্ণ, কালকে কি হবে এটা গুরুত্বপূর্ণ, আমার ঘরে খাবার থাকবে কি থাকবে না সেইটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি মোটরসাইকেলে আমি রাইড শেয়ারিং করতে পারবো কিনা, আমি তেল পাবো কিনা, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে স্বাধীনতার ঘোষণা কে দিছে এটা ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে, কিন্তু এটা আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি না। আমার কাছে প্রায়োরিটি হলো আমার সন্তানকে আমার খাবার দিতে হবে। আমার কাছে ৭২-এর সংবিধানে কি হইছে, কে করছে, ৭১-এর মূল রাজাকার কে, মুক্তিযোদ্ধা কি, এই আলোচনা বহু হয়ে গেছে। এই ক্লিশে আলোচনা আমার কাছে সত্যিকার, আমি আপনাকে একটা কথা বলি, আমার কাছে এটা ম্যাটার করে না। আমার কাছে কি ম্যাটার করে? আমার কাছে ম্যাটার করে আমি যখন বাংলাদেশে যাব পয়সা খরচ করে, আমি আমার যে টিকিট কাটবো, সেই টিকিট আমি যে ভ্যাট দেব, এই ভ্যাটের টাকায় আমার এয়ারপোর্টটা যেন আমার জন্য আমার ব্যবহার উপযোগী যেন করে। আমি যখন রাস্তায় নামবো, তখন আমার কাছ থেকে এই ট্যাক্সের টাকাটা যে নিল, এই সরকার আমার যাত্রাটা যেন নিরাপদ করে, এটা আমার কাছে ম্যাটার করে। আমার কাছে এই ৭২-এর সংবিধান, আমার কাছে এই সংবিধানের মধ্য থেকে এই যে, মানে আমি শুরুতে আপনাকে একটা ডিসগাস্টিং শব্দ ব্যবহার করছিলাম, এই অ্যাটিটিউড, এই আলোচনাটাই আমার কাছে একটা অসহ্য মনে হয়। আমার কাছে মনে হয় যে এই সংসদ জনগণের জন্য কোনো কিছু প্রডিউস করতে পারছে না। আপনি দেখেন সংসদের কোরাম যদি আপনি ধরেন, যদি আলোচনা, যদি এখন পর্যন্ত সংসদের মিনিট হিসাব করেন, আপনি আমাকে বলেন তো যে জনগণের ব্যাপার নিয়ে কয়দিন আলোচনা হয়েছে, কয় ঘন্টা আলোচনা হয়েছে? এই যে একটা ঈদ গেল, ৩৭০+ মানুষ মারা গেল রাস্তায়, এই একটা মর্মান্তিক ঘটনা ঘটলো আপনার কি বলে আপনার ওই যে লঞ্চের ওইখানে, এইটা নিয়ে একটা বিবৃতি আপনি কিন্তু দিতে দেখেন নাই। এই সড়ক পরিবহন মন্ত্রী, আমি জানি না এই ভদ্রলোককে, আমি টক শোতে ২-১ বার দেখছি, কিন্তু আমি জানি না কোন বলে উনি হঠাৎ করে এত বড় মন্ত্রণালয় পেয়ে গেলেন, আমি জানি না। কিন্তু একজন মন্ত্রী হিসাবে আমার কাছে ওনাকে একদম, এটা আমি নাগরিক হিসাবে বলছি, এবং এইটা বলায় বিএনপি বা মনির ভাইরা কি মনে করবেন এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার কাছে এই ভদ্রলোককে একজন কি বলে একটা গ্রামের কি বলে একজন একজন মেম্বার হওয়ার যোগ্যতা আমার কাছে মনে হয় না ওনার আছে। এত বড় একটা ঘটনা ঘটে, উনি বললেন যে সবচেয়ে স্বস্তিদায়ক যাত্রা নাকি এবার ঈদে নাকি হয়েছে। তো এই যে মিথ্যাচার, জনগণের মুখের উপরে মিথ্যা কথা বলা, এবং সেই রাজনীতিটা আমরা কন্টিনিউ করছি, এবং এইটাকে কিভাবে তারা করছে সেটার সাথে জড়িত আপনার আজকের আলোচনার দ্বিতীয় অংশ, সেটা হলো যে জনগণকে কথা বলতে দেয়া যাবে না। আমি যদি বলি যে রাস্তায় ৩৭০ জন মানুষ মারা গেছে, আমাকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে। তবে আমি আপনাকে একটা কথা বলি মনির ভাই, সেটা হলো কি, আমি এই সরকারের ২ মাসের যে আচরণ আমি দেখলাম, সে আচরণে আমার কাছে একটা আলোচনা, একটা 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 চিন্তা আমার কাছে প্রায়ই আমার কাছে আহ, কি বলে ঘুরপাক খায়। সেটা হলো যে এই একটা বাংলাদেশ আবারও একটা চরম সংকটের দিকে যাচ্ছে, কারণ জনগণ এগুলো এখন আর নেয় না। এই যে অহংকারী, কিংবা এই যে জনগণকে রাতের অন্ধকারে আপনি ঘর থেকে তুলে নিবেন, মামলা ছাড়া গ্রেপ্তার করবেন, তার যে মহিলাকে গতকালকে গ্রেপ্তার করা হলো, তার একটা স্পেশাল বেবি আছে, তার একটা স্পেশাল কি বলে অটিজম আক্রান্ত একটা ছেলে আছে, এখানে আপনি রাতের বেলা আপনি নিয়ে যাবেন। এখন আসলে এই সরকারটা আসলে চালায় কে? দেখেন এই তারেক রহমানকে কিন্তু আমরা দেখছি যে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন আঁকা হয়েছিল বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সরি গ্রেপ্তার করা হয় নাই, উনি সেই কার্টুনটাকে আবার নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়ে উনি কিন্তু সমালোচনাটাকে কিন্তু উনি উৎসাহিত করছেন। তো তাহলে আজকে বিএনপির মধ্যে কারা আসলে এই অংশটাকে পরিচালনা করতে চান? আপনার আলোচনার শুরুতে আমি আপনাকে বলছিলাম, আমার দ্বিতীয় পয়েন্টে আমি বলছিলাম যে এই সরকারের ভেতরে একটা অংশ আছে যারা আসলে চান না যে এই সরকার আসলে সফল হোক। এর জন্য অবশ্য আমাদের মনিরুজ্জামান মনির ভাই অবশ্য আমাকে বলছেন যে মাসির চেয়ে বোধহয়, আমি জানি না হয়তো এটা মিন করে বলছেন কিনা, মাসির চেয়ে
তো কি মায়ের চেয়ে মাসির দরদ। বাট আমি সত্যিকার অর্থেই মনে করি যে সেবাদ বাংলাদেশকে ভাই একটু শেষ এখন করতে হবে। পর্যন্ত, আমি শেষ করব, এখনো পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো যদি কোনো দল এখনো থাকে যারা প্রস্তুত, সেটা বিএনপি তুলনামূলক। আমি এটা এখনো মনে করি। কিন্তু আপনাকে এই ল্যাঙ্গুয়েজে আসা যাবে না, যেইভাবে আপনি শুরু করছেন এই ল্যাঙ্গুয়েজে কিংবা এই আচরণে আপনি আসতে পারবেন না। এটা যদি আপনি আসেন, তাহলে এই দিনে দিনে আপনার দেনা কিন্তু আবার বাড়ার দিকে যাচ্ছে, যেই দেনা আওয়ামী লীগকে আজকে দেশ মানে দেশ ছাড়তে হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগের যে শক্তি ছিল, যে ভিত্তি ছিল, বিএনপি কিন্তু তাও নাই। আমি প্রায়ই বলি যে যদি সত্যিকার অর্থে যদি জামাত এবং এনসিপি সমন্বিতভাবে যদি আবার এই সরকারের পেছনে নেমে যদি রাস্তায় নামে, তাহলে আবার দেশ একটা সংকটের মুখে যাবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত এবং এনসিপির সমন্বিত আন্দোলনের মুখে বিএনপি টিকতে পারবে না, 6 মাস টিকতে পারবে না, আমি আপনার কাছে একটা কথা দিলাম। সুতরাং সরকারের অ্যাটিটিউডে পরিবর্তন আসা দরকার। তারেক রহমানকে প্রকৃত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া উচিত। এবং এই সরকারের ভিতরে যদি কোনো অংশ সেই সাবেক ডিজিটাল সিকিউরিটি আইনকে ফেরত আনতে চায়, যদি এইভাবে যদি সরকারের সমালোচনাটাকে গলা টিপে ধরতে চায়, তাহলে এই সরকার 6 মাস টিকবে না। ধন্যবাদ।